আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো আলহামদুলিল্লাহ নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম হালকেনস্টাইন স্কুল টিমের পক্ষ থেকে ক্লাস 6 এর আরও একটি কবিতা, যার নাম হচ্ছে ঝিঙ্গে ফুল। কবিতাটি লিখেছেন আমাদেরই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলামের কবিতা হবে, কিন্তু কিছুটা কঠিন শব্দ ব্যবহার করা হবে না, তা হয়তো একসাথে যায় না। তাই এই যে কবিতার মধ্যে কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, কঠিন কঠিন লাইন ব্যবহার করা হয়েছে, তা তোমাদের মতো ছোট বাচ্চা কাচ্চাদেরকে, ভাই আপুদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, শেখানোর জন্য, প্রতিটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করার জন্য, এবং একই সাথে এই যে কবিতাটা আছে সেই কবিতার একদম শেষে এমসিকিউ এবং সৃজনশীলগুলো সলভ করানোর জন্য সাথে আছে আমি মাহমুদুল হাসান তায়েফ। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবং চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখব আমরা ক্লাস আউটলাইন। এই ক্লাস আউটলাইনটা সবসময় বরাবরের মতো একদম সেমই থাকে প্রত্যেকটা ক্লাসের মধ্যে। প্রথমে পাঠের উদ্দেশ্য, তারপরে পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ, টিকা, মূল পাঠ, অনুশীলনী। কিন্তু আমি তোমাদেরকে এই নিয়ম অনুসারে কখনো পড়াই না। আমি প্রথমেই পড়াই হচ্ছে পাঠের উদ্দেশ্য, তারপরে পড়াবো হচ্ছে মূল পাঠ অর্থাৎ মূল কবিতাটা, এবং তারপরে আমরা পাঠ পরিচিতি, কবি পরিচিতি কিংবা শব্দার্থ, টিকার মধ্যে যাব। এতে করে তুমি আগে ভাবার্থটা জানার সুযোগ পাবা। অর্থ দুই রকমের হয়, অর্থাৎ শব্দার্থ দুই রকমের। একটা হচ্ছে ভাবার্থ, যেটা দিয়ে তুমি গল্পের আকারে সেই কবিতাটাকে বুঝতে পারো, এবং আরেকটা হচ্ছে আক্ষরিক অর্থ, যেটা হচ্ছে একবারে ডিকশনারির মতো একদম ওয়ার্ড মিনিং। সেটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে শব্দার্থ, টিকা। তাহলে আগে তুমি ভাবার্থ বুঝবা, আমি তোমাকে কাহিনীর মতো বলবো, তারপরে তুমি মূল আক্ষরিক অর্থে যাবা। তারপরে হচ্ছে একদম শেষে অনুশীলনী, অর্থাৎ একদম শেষে আমরা এমসিকিউ এবং সৃজনশীল সলভ করব। আসো তাহলে প্রথমে পাঠের উদ্দেশ্য কি দেখতে পাই? পরিবেশ চেতনা অর্জন এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি। অর্থাৎ মানুষের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করানো এবং একই সাথে মানুষের মধ্যে একটা পরিবেশ সচেতনতা সৃষ্টি করানো। কথার কথা, তুমি যখন বান্দরবান বা হচ্ছে তোমার চট্টগ্রামের যে বিভিন্ন গাছপালা সম্বলিত এলাকা দেখো, কিংবা তোমার বাসা যদি হয় মনে করো গ্রামে গঞ্জে, কিংবা তোমার বাসা যদি ঢাকা শহরের মতো কোলাহলপূর্ণ জায়গায় হয়, তুমি চেষ্টা করো তোমার বাসার বারান্দায় হইলে একটা টব হইলো বা টবের মধ্যে গাছ রাখতে। কিংবা গাছ দেখলে তোমার ভালো লাগে যে না, সবুজ শ্যামলা প্রকৃতি, বা হচ্ছে যেখানে মনে করো খুব বেশি প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেখানে মানুষ সচরাচরই যেতে চায় যে না, এই জায়গায় আমি যাবো, এই জায়গায় পাহাড় আছে, এই জায়গায় গাছ আছে। কেন যেতে চায়? কারণ সেটা হচ্ছে মানুষের সহজাত একটা প্রবৃত্তি, যেখানে মানুষের একটা ভালো লাগা কাজ করে। একই সাথে এই কবিতার মধ্যে নামটা কি? ঝিঙ্গে ফুল। ঝিঙ্গে ফুল কি? ঝিঙ্গা খাই না আমরা? যে ঝিঙ্গা একটা সবজি আর কি, করলা, ঝিঙ্গা, বটবটি, বেগুন, সেই যে ঝিঙ্গাটা, সেই ঝিঙ্গা হচ্ছে তোমার সেই ঝিঙ্গা ফুল। এবং সেই ঝিঙ্গা গাছের যে ফুলটাকে নিয়েই রচনা করা হয়েছে কবির এই কবিতা। এবং এই কবিতার মধ্যে তোমার এই ঝিঙ্গা ফুলকে অনেকে ডাকে যে আমার সাথে আসো, উঁচু জায়গায় স্থান পাবা। কিন্তু ঝিঙ্গে ফুল কোথাও যেতে চায় না। ঝিঙ্গে ফুল মাটির কাছাকাছি থাকতে চায় তার দেশের কাছাকাছি, থাকতে চায় তার শিকড়ের কাছাকাছি, কারণ সে তার দেশকে ভালোবাসে, সে তার শিকড়কে ভালোবাসে। তেমনইভাবে এই কবিতা পাঠ করার মাধ্যমে, এই যে পাঠের উদ্দেশ্যের মধ্যে আমরা দেখতেছি, তোমাদের মধ্যে একটা প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি হবে তো হবেই, এবং একই সাথে তোমাদের মধ্যে একটা দেশপ্রেম জাগ্রত হবে, এবং তোমাদের হচ্ছে কি পরিবেশ সচেতনতা অর্জন হবে, প্রকৃতির প্রতি সহানুভূতি বা হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা তোমাদের অর্জন হবে। চলো মূল কবিতায় যাই। মূল কবিতার মধ্যে কি বলা হয়েছে? মূল কবিতার মধ্যে আগে একটু ছবিটা তোমাকে দেখাই। এইটা হচ্ছে তোমার ঝিঙ্গে, যেটাকে আমরা সবজি নামে চিনি, যে ঝিঙ্গে, করলা, বটবটি, বেগুন, লাউ। এই ঝিঙ্গে সাধারণত, যারা চিনো না আর কি, সাধারণত এটা একটা মাচার মধ্যে হয়, লাউয়ের মতো। এবং সেই মাচা সব সময় এরকম লতা পাতা দিয়ে, এই যে লতা পাতা দিয়ে তোমার আকৃষ্ট থাকে। এবং এই যে ঝিঙে, সেই যে লতা পাতা, সেই সবুজ লতা পাতা, সেই সবুজ লতা পাতার রং আলাদা। এবং একই সাথে এই যে দেখো ঝিঙ্গের ফুল, ঝিঙ্গে গাছের ফুল, যারা হচ্ছে কি একদম ফুলের কাছাকাছি, শিকড় বরাবর গাছের কাছাকাছি থাকতে পছন্দ করে, তারা কখনো এটা থেকে দূরে যায় না, কারণ দূরে গেলে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওকে, মোটামুটি ঝিঙ্গে ফুলের একটা বিবরণ তোমরা এই ছবির মধ্যে দেখতে পাবা। ওকে, আসো। প্রথমে একটু রিডিং পড়তে কঠিন কঠিন মনে হবে, বিশ্বাস করো আমি তোমাদেরকে অনেক ভালোভাবে কাহিনীর মতো করে বুঝাবো, ঠিক আছে? প্রথমে দেখি, ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল। ঝিঙে ফুল, এই এতটুকু আমরা একসাথে পড়ব। কবি বলতে চাচ্ছেন ঝিঙে ফুল, ঝিঙে ফুল আমরা ডাকি না? যে মনে করো আমার নাম তায়েফ, হ্যাঁ, আমার নাম তায়েফ, তোমার নাম কথার কথা পিয়াস, হ্যাঁ, তুমি আমাকে ডাকতেছো তায়েফ ভাই, তায়েফ ভাই, শুনেন শুনেন তায়েফ ভাই।
এই তেমনইভাবে কবি কাজী নজরুল ইসলাম কবিতাটা শুরু করার আগে বলতেছে ঝিঙে ফুল এবং তারপরে আরেক লাইন, তারপরে আবার ঝিঙে ফুল। বুঝতে পারছো যে এটা হচ্ছে সম্বোধন করা, ডাকা। আরে তায়েব ভাই শুনেন, তায়েব ভাই শুনেন, হ্যাঁ ওকে, এরকম ভাবে। অর্থাৎ ঝিঙে ফুল কি কবিতার শুরুটা করে। সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল। সবুজ পাতার দেশ, একটু আগে আমি তোমাদেরকে দেখাইলাম এই ঝিঙে ফুলটা কোথায় থাকে, সবুজ কালারের যে পাতাগুলো আছে সেই সবুজ কালারের পাতার মধ্যে থাকে। অর্থাৎ এই মাচাটাকে তুমি যদি, এই যে পুরা মাচাটা আছে, সেই মাচাটাকে তুমি যদি একটা দেশের মতো চিন্তা করো, যেখানের মধ্যে একটা ফুল হচ্ছে একটা লোক, তাহলে হচ্ছে কি পুরো একটা সবুজ দেশের মধ্যে এই ঝিঙে ফুলগুলো আছে। এবং ঝিঙে ফুলগুলোর রং কি, ঝিঙে ফুলগুলোর রং হচ্ছে তোমার ফিরোজিয়া কালার, ফিরোজিয়া রং। রঙের নাম কি, রঙের নামই হচ্ছে ফিরোজিয়া রং। এই যে একটু আগে আমরা এটা দেখতে পাই, ফিরোজিয়া ফিঙেকুল। এই ফিরোজিয়া হচ্ছে একটা রঙের নাম। এই রংটা ভাই দেখতে কেমন, প্রশ্ন জাগে না? এই রংটা হচ্ছে কিছুটা নীলচে, সবুজে নীলচে, হ্যাঁ, অর্থাৎ নীল পুরোপুরি না, কিন্তু নীল নীল একটা আভা আছে, এরকম একটা রং হচ্ছে ফিরোজিয়া রং। এবং এইটা কি ফিঙে কুল, অর্থাৎ এই ফিরোজিয়া রঙের মধ্যেই কি কুল হিসেবে বসবাস করতেছে, বা বলি না কুল কিনারা, সেই কুল হিসেবে বসবাস করতেছে কে, এই আমাদের ঝিঙে ফুল। এগেইন আবার সম্বোধন করতেছে ঝিঙে ফুল। এরপরে গুল্ম পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলদুল ঝিঙে ফুল। এই 4 লাইন আমরা আবার একসাথে পড়বো, বা এই 4-5 লাইন, 5 লাইন আর কি। গুল্ম পর্ণে, গুল্ম কি, গুল্ম হচ্ছে এই ঝিঙে ফুল হচ্ছে একটা গুল্ম জাতীয় উদ্ভিদ, এবং এটার কি পাতাগুলো হচ্ছে গুল্ম আকৃতির। গুল্ম পর্ণে অর্থাৎ পদার্পণে, এই যে দেখো আমরা বারবার ছবির মধ্যে যাচ্ছি, এই যে পাতাটা আছে সেই পাতাটা কি গুল্ম প্রকৃতির বা গুল্ম আকৃতির, এবং এটা কি পদার্পণ করে কিসে হিসেবে, গুল্ম আকৃতি হিসেবে, গুল্ম পর্ণে। লতিকার কর্ণে অর্থাৎ লতা পাতার যে কান, লতিকা মানে কি, লতিকা মানে হচ্ছে তোমার লতা পাতা, এবং কর্ণ মানে হচ্ছে কান। কর্ণ মানে কি, কান, এটা তো আমরা সবাই জানি, কর্ণ মানে কান, আর লতিকা মানে হচ্ছে লতা পাতা। আর এই গুল্ম দ্বারা বোঝানো হচ্ছে এদেরকে পাতার বৈশিষ্ট্য। তোমরা কিন্তু বইয়ের মধ্যে একটু নোট ডাউন করবা এই বিষয়গুলো, ঠিক আছে? গুল্ম দ্বারা পাতার বৈশিষ্ট্যকে বোঝানো হচ্ছে। ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলদুল। এবং এই যে তোমার পাতাটা আছে, লতিকাগুলো আছে, লতা পাতা যেগুলোকে আমরা বলি সাধারণত আছে না, লতিকা মানে হচ্ছে লতা পাতা, লতিকা পর্ণ বা হচ্ছে তোমার গুল্ম। এই যে তোমার দেখো লতা কোনগুলা, পাতা তো এইগুলা ভাই বুঝলাম, লতা হচ্ছে এই যে তোমার শিকড়গুলো আছে যেগুলোর উপর ঝিঙে ফুল ঝুলে থাকে, এবং ঝিঙে যে সবজিটা আছে সেই সবজিটাও ঝুলে থাকে, অর্থাৎ লতা পাতা। ওকে, এই লতা পাতাটা দেখতে ঢল ঢলে স্বর্ণের মতো লাগে, অর্থাৎ লতা পাতা দূর থেকে খুব আকৃষ্ট করে মানুষকে। স্বর্ণ যেমন মনে করো তাকাইলেই, একবার তাকাইলাম, হ্যাঁ এটা কি চকচক করতেছে, কি হ্যাঁ কিরে কিরে এটা কি স্বর্ণ নাকি? তেমনইভাবে কবি বলতে চাচ্ছেন কাজী নজরুল ইসলাম, এই যে ঝিঙে ফুলটা আছে সেটা হচ্ছে মানুষকে প্রচণ্ড রকমের আকৃষ্ট করে, এবং এইটা দেখতে কিছুটা স্বর্ণের মতো। এখন কথা হচ্ছে ভাই, পাতা কিংবা লতা এইগুলা বাতাসে দোল খাবে না, এরকম কি হয় কখনো বলো? বাতাস আসবে সেগুলা কি দোল খাবে, এবং এটার জন্য বলতেছে এইটা হচ্ছে একটা দোল খাওয়া স্বর্ণের মতো দেখতে, অর্থাৎ এত চকচক করতেছে, ঢল ঢল স্বর্ণ, হ্যাঁ ঢল ঢল, যেটা ঢল ঢল করতেছে কি নড়াচড়া করতেছে স্বর্ণ আকৃতি। ঝলমল দোলদুল, অর্থাৎ যেটা হচ্ছে কি দোলদুল মানে হচ্ছে দুলতে দুলতে, আমরা ঝর্ণায় দুলি না, দোলদুল মানে হচ্ছে দুলতে দুলতে, আমরা দোলনায় দুলি না, ঝর্ণা বলতেছে, আমরা দোলনায় দুলি না, সেরকম দোলনায় দুলতে দুলতে সেটা কি করতেছে, ঝলমল করতেছে, অর্থাৎ এই স্বর্ণের মতো। আরে ভাই এত চকচকে কেমনি কি ভাই বলেন তো? এরপরে হচ্ছে আবার সেই ঝিঙে ফুল, অর্থাৎ সেই ঝিঙে ফুলকে ঝিঙে ফুল দ্বারা সম্বোধন করছে, যেটা একদম প্রথম। পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে গান তব শুনি সাঝে তব ফুটে ওঠাতে। পাতার দেশ, কেন আবার পাতার দেশ বলা হচ্ছে? এই যে একটু আগে কিন্তু সবুজ পাতার দেশ বলা হয়েছে, অর্থাৎ ঝিঙে ফুলটা যদি একটা দেশের মানুষ হয় তাহলে পুরো দেশটা হচ্ছে সেই সবুজ পাতা, হ্যাঁ, অর্থাৎ পাতার দেশের মধ্যে থাকা একটা মানুষ হচ্ছে এই ঝিঙে ফুল, অর্থাৎ ঝিঙে ফুলের অস্তিত্বকে এখানে স্বীকার করা হয়েছে। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম ঝিঙে ফুলকে শুধুমাত্র ফুল হিসেবে দেখেন না, ঝিঙে ফুলকে একটা মানুষের সাথে তুলনা করছেন, যিনি তার দেশের মধ্যে থাকে, এমন একটা দেশ যে দেশটা হচ্ছে সবুজ পাতা দিয়ে ঢাকা, অর্থাৎ বাংলাদেশের কথাই বলা হচ্ছে এখানে। কেননা বাংলা অঞ্চলে তুমি যখন বসবাস করবা, তুমি চারদিকে তাকালে দেখবা সবুজ শ্যামলা প্রকৃতি, এবং সেইটা উপমা অর্থে ব্যবহৃত হচ্ছে এই কবিতার মধ্যে।
ওই যে বললাম কাজী নজরুল ইসলাম একটু কঠিনভাবে রিপ্রেজেন্ট করছে, কিন্তু মূলত সেই ঝিঙে ফুলটাকে বলা হচ্ছে একটা লোক, এবং সে কোথায় অবস্থান করতেছে, পাতার দেশে। এবং তেমনইভাবে আমরা বাংলাদেশে, মনে করো আমি তাই বাংলাদেশের ঢাকাতে আছি এখন বর্তমানে, এখন আমি আমার চারপাশে তাকালে কি দেখতে পাই, সবুজ শ্যামলা প্রকৃতি দেখতে পাই। এই সেম কথাটা এখানে বর্ণনা করেছে, পাতার দেশের পাখি বাঁধায় হিয়া বোটাতে। হিয়া মানে হচ্ছে হৃদয়, হিয়া মানে কি, হিয়া মানে হচ্ছে হৃদয়, একটু লিখে রাখো, ঠিক আছে? হিয়া মানে হচ্ছে হৃদয়। বলতে চাচ্ছেন যে পাতার দেশের যে পাখি আছে, সেই পাতার দেশের পাখি দ্বারা এখানে তোমার ঝিঙে ফুলকে বোঝানো হচ্ছে, সেটা বাধা আছে হৃদয়ের বোটাতে। আমি তোমার প্রশ্ন রাখতে পারে, ভাই হৃদয়ের বোটাতে আবার পাখি বাধা থাকে কেমন, আমাকে বলেন তো। আমি একটু আগে তোমাকে বারবার কিন্তু আমরা ছবির রেফারেন্সে যাচ্ছি, পাতার দেশের পাখি, এই জায়গায় পাখি দ্বারা বোঝানো হচ্ছে তোমার ঝিঙে ফুলকে, পাখি দ্বারা ঝিঙে ফুলকে, বা হচ্ছে তোমার বাংলার মানুষকে বোঝানো হচ্ছে। উপমা অর্থে বাংলার মানুষকে বোঝানো হচ্ছে যে পাখিটা হচ্ছে এমন একটা মানুষ যে হচ্ছে কি পাতার দেশে আছে, অর্থাৎ বাংলাদেশের কথা বোঝানো হচ্ছে, এবং ঝিঙে ফুলের কথা বোঝানো হচ্ছে যে বাধা আছে হচ্ছে আবার হিয়ার বোটাতে, অর্থাৎ হৃদয়ের বন্ধনে আবদ্ধ। হিয়ার বোটা, বোটা কি, এই যে তোমার ঝিঙে ফুল, এই যে তোমার লাস্ট যে পয়েন্টটা, আমি একটু মুছি, ফুলের একদম লাস্ট পয়েন্ট, যে জয়েন্টের সাথে ফুল এবং হচ্ছে তার লতা, সেই লতাগুলা, যে লতা এবং হচ্ছে তার ফুলের যে মিলবন্ধন হয়, সেটাকে বলা হচ্ছে বোটা। অর্থাৎ সেই ফুলটা এই জায়গার মধ্যে আবদ্ধ আছে, সেই জায়গা থেকে দূরে ছুটে চলে যাচ্ছে না, এই পাখিটা বাধা আছে কিসের কারণে, এই বোটার কারণে। এবং এই বোটা বা এই বন্ধনটা হচ্ছে হৃদয়ের বন্ধন। তেমনইভাবে আমার দেশের সাথে, আমার প্রকৃতির সাথে, আমার বঙ্গভূমির সাথে আমার বন্ধন কিসের, বা আমি মানুষ হিসেবে আমার বন্ধন হচ্ছে আমার হৃদয়ের বন্ধন। লাইনটা খেয়াল করছো, কোথা থেকে কোথায় টানছে কবি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ হৃদয়ের বন্ধনের কথা বুঝাইতে পাতার দেশের পাখি বাধা হিয়া বোটাতে বোঝানো হচ্ছে। গান তব শুনি সাঝে তব ফুটে ওঠাতে। এবং এই যে তোমার ফুলটা আছে ঝিঙে ফুল, এটা যখন প্রতিনিয়ত, ফুলের বৈশিষ্ট্য কি, ফুলের বৈশিষ্ট্য হচ্ছে সে সন্ধ্যাবেলা মানে নত হয়ে যাবে, এবং সে সূর্য ওঠার সাথে সাথে কি ফুটে উঠবে, নিজেকে মেলে ধরবে, রাইট? অর্থাৎ ফুল যখন কলি থাকে সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় সাধারণত, এবং সে যখন ফুটে ওঠে তখন সেটা সাধারণত হয়ে থাকে কোথায়, সকালবেলা। এবং এই যে ফুটে উঠা, ফুল যে ফুটে উঠতেছে, বড় হয়ে উঠতেছে, সেই ফুটে ওঠার মধ্যে পাওয়া যাচ্ছে গানের সুমধুর কণ্ঠ, এবং সেটাই বোঝাচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। ভাই কিভাবে গানের মানে সুমধুর কণ্ঠ বোঝায়, এখানে বোঝানো হচ্ছে যে মানুষ যখন এই দেশের প্রকৃতির মাঝখানে বেড়ে ওঠে, সে বেড়ে ওঠাটা দেখতে গানের মতো লাগে, ছন্দে ছন্দে সে বেড়ে ওঠে, অর্থাৎ আনন্দ নিয়ে মানুষ এই দেশের মধ্যে বড় হয়ে ওঠে। সেই লাইনটা বোঝাতে এই সেম এক্সাক্ট লাইনটা ব্যবহার করা হয়েছে, গান তব শুনি সাঝে তব ফুটে ওঠাতে। যে এই যে ফুটে উঠতেছে, কি ফুটে উঠতেছে, এই জায়গার মধ্যে ঝিঙে ফুল ফুটে উঠতেছে, এবং একই সাথে এই দেশের মানুষও ফুটে উঠতেছে। কোথায়, সেটা হচ্ছে তোমার যে এই যে তোমার গান শুনি, গান শোনার মতো ধ্বনিতে, গান শোনার মতো ছন্দে ছন্দে এই ফুলগুলো ফুটে উঠতেছে। ওকে, এরপর পৌষের বেলা শেষ, পরিজাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোলা মশগুল, ঝিঙে ফুল। চারটা লাইন একসাথে আমরা পড়বো আবার। বাই দা ওয়ে, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এগুলো মার্ক করো, আমি বারবার বলতেছি মার্ক করা খুবই 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 জরুরি। পৌষের বেলা শেষ, অর্থাৎ পৌষ মাসের যখন একদম সন্ধ্যাবেলা, বেলাটা একদম শেষ। পৌষ মাস সাধারণত এই ঝিঙে, বটবড়ি, ফুলকপি, বা হচ্ছে তোমার এই যে বাঁধাকপি, এই ফুলগুলা, বা হচ্ছে তোমার এই যে সবজিগুলা সাধারণত শীতকালের সবজি, শীতকালীন সবজি হিসেবে আমরা পরিচিত। টমেটো, হ্যাঁ, লাউ, এগুলোর দাম সাধারণত শীতকালে কম থাকে। এবং এই যে শীতকাল বুঝাইতে এই জায়গার মধ্যে পৌষ মাসের কথা আসছে। আমরা জানি যে পৌষ এবং মাঘ মাস কি সাধারণত শীতকাল, আমরা যখন এই যে ঋতুর পরিচয় পড়ছিলাম। পৌষের যখন বেলা শেষ তখন একটা সময়ের মধ্যে কি হয়, পরিজাফরানি বেশ। পৌষের বেলা শেষে যখন আলোটা আস্তে আস্তে নিভে 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 আসে, তখন এই ঝিঙে ফুলটাকে দেখতে জাফরানি রঙের মতো লাগে। জাফরান হচ্ছে একটা মশলার নাম। জাফরান কি, আমি একটু লিখি, জাফরান, জাফরান হচ্ছে একটা মশলার নাম। এই মশলা কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি মশলা, এটার দাম হিউজ। ভারতের সাধারণত কাশ্মীর অঞ্চলে এবং ইরানের মধ্যে এই মশলার সর্ববৃহৎ উৎপাদন স্থল বলে আমরা চিহ্নিত করি। একটু এক্সট্রা ইনফরমেশন দিলাম জাস্ট জানার জন্য, মনে রাখলে রাখবা, না রাখলে নাই, কোনো সমস্যা নেই। এই যে জাফরান, সেই জাফরানের রংটা হচ্ছে একদম অরেঞ্জও না, একদম লালও না, অরেঞ্জ এবং লালের মাঝামাঝি কিছু একটা। এই যে তোমার পৌষের যখন বেলা শেষ, সূর্য যখন নিভু নিভু অবস্থায় আছে, সেই ঝিঙে ফুলের দিকে তুমি যখন তাকাবা, তখন তাকে দেখবা
যে ও এই ঝিঙে ফুল হচ্ছে তোমার সেই ঝিঙে ফুল যেটা দেখতে জাফরানের মতো, যেটা এত সুন্দর। কেন জাফরান সাধারণত দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে, তেমনই ভাবে ঝিঙে ফুলের সৌন্দর্য উঠাইতে সেই জাফরানের কথা বলা হচ্ছে এখানে। বেশ মানে হচ্ছে তোমার পোশাক বা পরিধান করা, মানে বেশ মানে কি পোশাক বা বাইরের পরিচ্ছেদ আর কি। যে এই যে তোমার জিনিসটাকে দেখতে যে জাফরানের মতো লাগে সেটা বুঝাইতে যে জাফরানের বেশ ধরছে। আমরা বলি না যে জাফরানের ভং ধরছে, হ্যাঁ, আরে ও তো কাক হইলে কি হয়েছে, ও তো ময়ূরের ভং ধরছে। তেমনই ভাবে এখানে ভং ধরা বোঝাচ্ছে না, এখানে হচ্ছে বাহ্যিক সৌন্দর্যকে বোঝানো হচ্ছে। পোশাক না লিখে তুমি লিখতে পারো কি, পোশাক না লিখে আমরা লিখতে পারি বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য। ওকে, করে তোলে মরা মাচানের দেশ, করে তোলে মশগুল ঝিঙে ফুল। মরা মাচানের দেশ করে তোলে মশগুল, অর্থাৎ এই যে তোমার ফুলগুলো যখন নিভে যায়, আমরা কি বলছিলাম, যখন হচ্ছে তোমার সূর্য অস্ত যায় তখন হচ্ছে ফুলগুলো চুপসে যায়, হ্যাঁ, একদম কলি ফুটে যায়। তো এই যে ফুলগুলো যখন চুপসে যায় সেই অবস্থাকে বুঝে, যে চুপসে গেছে সেই অবস্থাটাকে বুঝাইতে এটাকে মরা মাচান বলে চিহ্নিত করা হচ্ছে। যে সেই সময় তো আলো নাই, সূর্যের যে সবুজ পাতা আছে সেই সবুজ পাতাকে আর সবুজ দেখায় না, হ্যাঁ, এরকম একটা অবস্থার মধ্যে সেটাকে আমরা মরা মাচানের দেশ, মাচার উপর অবস্থিত একটা মরা দেশ বলতেছি আমরা। কিন্তু সেই মরা মাচানের দেশগুলো হচ্ছে করে তোলে মশগুল। মশগুল মানে হচ্ছে কি তোমার নেশা, বা হচ্ছে মনে করো আসর বসানো। মশগুল মানে কি, মশগুল মানে হচ্ছে আসর বসানো, আসর বসানো। বলা হচ্ছে যে এই যে তোমার ঝিঙে ফুলটা আছে সেই ঝিঙে ফুলটা দেখতে এতটাই সুন্দর যে এটা হচ্ছে মানুষকে মশগুল করে তোলে, হ্যাঁ, আসর বসানোর মতো, অর্থাৎ গান গাওয়া। একটু এই যে গানের আসর বলি না, এই যে একটু আগে দেখো কোথায় গানের কথা বলা হচ্ছে, গান তব শুনি সাঝে তব ফুটে ওঠাতে। অর্থাৎ এই যে সৌন্দর্যটা আছে এই সৌন্দর্যকে গানের সৌন্দর্যের সাথে তুলনা করতেছে। এই যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যকে বলা হচ্ছে যে এটা যখন ফুল নাইও হয়ে যায়, একদম চুপসে যায়, সেই সময় ওটাকে লাগে জাফরানের বেশের মতো। এই যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটা কি মরা মাচানের দেশের মতো লাগে, এবং সেটা হচ্ছে কি চারপাশকে মশগুল করে তোলে। অর্থাৎ ঝিঙে ফুল তার নিজের অস্তিত্বে ফুটে উঠলেও সুন্দর, ঝিঙে ফুল তার নিজের অস্তিত্বে চুপসে গেলেও সুন্দর, ইত্যাদি কথা বুঝাইতে এই লাইনটা ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা পরের স্লাইডে যাই। এরপরে হচ্ছে বলা হচ্ছে ঝিঙে ফুল। এই ঝিঙে ফুলকে ঝিঙে ফুল, ঝিঙে ফুল ডাবল দাড়ি মানে কি, ডাবল দাড়ি মানে হচ্ছে ভাই প্রশ্ন যে ডাবল দাড়ি দেয় কেন, ডাবল দাড়ি মানে হচ্ছে এই লাইনটা দুইবার উচ্চারণ করা লাগবে, ঝিঙে ফুল ঝিঙে ফুল। ওকে, লাইনটা না পুরা প্যারাটাই আর কি দুইবার উচ্চারণ করা লাগবে। অর্থাৎ পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোলে মশগুল ঝিঙে ফুল ঝিঙে ফুল। ওকে, শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে, আলুক থালু ঘুম যাও রোদে গলা দুপুরে। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা যখন মায়ের কোলে ঘুমাই তখন দেখতে আমাদেরকে খুব স্নিগ্ধ লাগে, সুন্দর লাগে, এবং আমরা চারপাশের সব কিছু ভুলে গিয়ে তোমার কি এলোমেলোভাবে একদম মনে করো চার হাত পা চ্যাগায়, মানে চ্যাগায় দিয়ে ছেঁড়ায় ঘুমায় যায় না, মনে করো মায়ের কোলে খুব শান্তিতে ঘুম। তেমনইভাবে কবি কাজী নজরুল ইসলাম বলতে চাচ্ছেন, তিনি যখন দেখেন যে ঝিঙ্গে ফুল ঘুমোচ্ছে বা হচ্ছে রোদের দুপুরের মধ্যে ঝিঙ্গে ফুলের কাছে যান, তখন তিনি দেখতে পান তার যে মাচাটা আছে সবুজ মাচা, সেই সবুজ মাচার মধ্যে ঝিঙ্গে ফুল মায়ের কোলে রোদের দুপুরে ঘুমানোর মতো শান্তিতে ঘুমোচ্ছে বা খুব শান্ত স্নিগ্ধভাবে আছে। সাধারণত দুপুরে কি হয়, একদম ভর দুপুরে কোনো বাতাস থাকে না, কোনো শুধুমাত্র থাকে রোদ। তেমনইভাবে সেই রোদের মধ্যে ঝিকমিক করতে করতে ঝলমল করতে করতে দেখা যায় কাকে, এই যে ঝিঙ্গে ফুলকে। ওকে, শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে, অর্থাৎ শ্যামলী মায়ের কোলে কে আছে, খুকুরে। খুকু হচ্ছে তোমার এই জায়গায় ঝিঙে ফুল, খুকুকে এই জায়গায় খুকু হচ্ছে ঝিঙে ফুল, খুকু হচ্ছে ঝিঙে ফুল। অর্থাৎ শ্যামলী মায়ের কোলে এই সোনামুখ করে খুকু বা ঝিঙে ফুল ঘুমিয়ে আছে। আলু থালু ঘুম যাও, আলু থালু মানে হচ্ছে এলোমেলো, একটু লিখে রাখো বইয়ের মধ্যে, আলু থালু মানে হচ্ছে এলোমেলো। ওকে, আলু থালু ঘুম যাও রোদে গলা দুপুরে, অর্থাৎ আলু থালু মানে কি এলোমেলো, এলোমেলো ভাবে ঘুমিয়ে পড়ো রোদ গলা দুপুরের মধ্যে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম সেটা ঝিঙে ফুলের বিবরণ দেয়া হচ্ছে। এখন যে অংশটুকু পড়বো সেই অংশটি থেকে ঝিঙে ফুল থেকে যদি কোনো সৃজনশীল আসে, সেই সৃজনশীলটা এই পরের লাইন থেকে, যে এইখান থেকে এই পর্যন্ত তোমার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এতটা কি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এতক্ষণ যা পড়ছি সেটা হচ্ছে তোমার শুধুমাত্র এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ছিল। ওকে,
প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় এ অকুল ঝিঙে ফুল। এই দুইটা লাইন একসাথে, এই তিনটা লাইন একসাথে বলতেছে যে একটা প্রজাপতি আসে। আমরা জানি যে ফুলের আশেপাশে প্রজাপতি থাকবে, মৌমাছি থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তেমনইভাবে বলা হচ্ছে যে একটা প্রজাপতি আসে, সেই প্রজাপতি এসে সেই ঝিঙে ফুলকে বলে তুই ওইখানে কি করতেছস, ওইখান থেকে চলে আয়, তুই আকাশে আয়, তুই আকাশে আমার মতো উড়বি, ডানা মেলে চলবি এবং খুব সুখে শান্তিতে থাকবি। তারপর এই যে প্রজাপতি ঝিঙে ফুলকে ডাকে, যে প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, অর্থাৎ বোটা কোন বোটা, এই জায়গায় ওই যে তোমার ঝিঙে ফুলের যে বোটাটা, যেটা দ্বারা সে ওই বাকি ঝিঙে বা ঝিঙের লতা পাতার সাথে একত্রে আসে, যে বোটা আছে সেই বোটা ছেড়ে চলে আয়, তুই আমার কাছে চলে আয়, আকাশে বাতাসে ডানা মেলে উড়বি, তোর ভালো লাগবে, আসমানে তারা চায় চলে আয় এ অকুল। তেমনইভাবে প্রজাপতির পাশাপাশি তাহলে কে কে এই ঝিঙে ফুলকে ডাকতেছে, আসমানের তারা এবং হচ্ছে প্রজাপতি এমনকি এবং হচ্ছে আসমানের তারা। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, প্রজাপতি একবার ডাক দিছে, এবার হচ্ছে আসমানের তারা বলতেছে যে এবার তুইও চলে আয়, আমার কাছে চলে আয়, অর্থাৎ দূর নক্ষত্রে চলে আয়, যেখান থেকে মানুষজন তোকে রেকগনাইজ করবে, যেখান থেকে পৃথিবীর সব জায়গার মানুষ তোকে দেখবে, তোর ভালো লাগবে। চলে আয় এ অকুল, অকুল মানে হচ্ছে যে জায়গায় কোনো কুল কিনারা নাই আর কি। অর্থাৎ আমরা কি জানি আসমানের তারার কোনো কুল কিনারা আছে, বিশাল বড় বড় নক্ষত্র কিন্তু দেখতে লাগে খুব ছোট। তেমনইভাবে এই অকুলের মধ্যে তোরা চলে আয়, কাকে ডাক দিচ্ছে, ঝিঙে ফুলকে। অর্থাৎ প্রকৃতির মধ্যকার যে কথোপকথন, সেই কথোপকথনকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, ঝিঙে ফুল। এরপরে হচ্ছে ঝিঙে ফুলের কনভারসেশন, এটা হচ্ছে কি ডায়ালগ বাই ঝিঙে ফুল, DIALOGUE, ডায়ালগ বাই ঝিঙে ফুল। অর্থাৎ এতক্ষণ বাকি সবাই কথা বলছে, যে কোনো সময় কবি কাজী নজরুল ইসলাম নিজে কথা বলে, বা হচ্ছে এই ক্ষেত্রে আসমানের তারা এবং প্রজাপতি কথা বলতেছে। এখন ঝিঙে ফুল নিজে বলতেছে, কি বলতেছে ঝিঙে ফুল, আসো দেখি। তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায় ভালো এই বদফুল ঝিঙে ফুল। যে বলতেছে যে তুমি বলতেছো যে তোরা চলে আয়, যে অর্থাৎ কাকে কাকে বলতেছে, এই প্রজাপতি এবং আসমানের তারাকে বলতেছে তোরা চলে আয়, তোমাদের কথা হচ্ছে এইটা, শুধু চলে আসো চলে আসো চলে আসো। তা আমার কথা কি কখনো ভেবে দেখেছো, ভালোবাসি মাটি মায়, ভালোবাসি মাটি মায়, তোদের ওই তোমাদের ওই দূরের যে জিনিসপত্রগুলো আছে, অর্থাৎ প্রজাপতির মতো ডানা মেলে উড়া, কিংবা হচ্ছে আকাশের তারার মতো নক্ষত্র হওয়া, এর চেয়ে বেশি ভালোবাসি হচ্ছে আমি আমার মাটিকে, এর চেয়ে বেশি ভালোবাসি হচ্ছে আমি আমার কি শিকড়কে, বা হচ্ছে এই ক্ষেত্রে জন্মভূমিকে বোঝানো হচ্ছে, যে জন্মভূমিকে রেখে আমি চলে যেতে পারবো না। এই কথাটা ভালোবাসি মাটি মায় দ্বারা বোঝানো হচ্ছে। ঝিঙে ফুল তার নিজের শিকড়কে ভুলে যায় না, ঝিঙে ফুল তার মাচা যে আছে সেই মাচা বা মাটিকে রেখে অন্যত্র যেতে চায় না। আর তুমি মানুষ কিনা নিজের দেশকে ভুলে অন্যত্র চলে যাও, চাই না ও অলকায় ভালো এই পথ ভুল। অর্থাৎ অলকায় দ্বারা কি বোঝায়, অলকায় মানে হচ্ছে অট্টালিকায় বা হচ্ছে তোমার বিশাল প্রাসাদ বা হচ্ছে তোমার বিভিন্ন প্রাচুর্যতা বোঝানো হয়। হ্যাঁ, অলকায় দ্বারা প্রাচুর্যতা, অ্যাগেইন এগুলো কিন্তু ভাবার্থ, প্রাচুর্যতা আক্ষরিক অর্থ না। যে চাইনা ও অলকায়, যে এই যে তোমার প্রাচুর্যতা আছে, মানুষজন কি করে সাধারণত স্বপ্ন থাকে যে আরে দূর আমি ইন্টারমিডিয়েট পাস করবো তারপরে বিদেশে চলে যাব, এরকম স্বপ্ন মানুষ ভুলে গিয়ে, এই অলকায় ভুলে গিয়ে, এই কি বলে নিজের শিকড়কে ভুলে গিয়ে মানুষজন অট্টালিকা বা হচ্ছে তোমার টাকা পয়সার মোহে বিদেশে চলে যায়। কিন্তু এটা ঠিক না। এই জায়গায় ঝিঙে ফুল কি করতেছে, প্রাচুর্যতা বাদ দিয়ে, অলকায় বাদ দিয়ে, এই পথ যদি ভুলও হয়ে থাকে, এই পথ যদি ভুলও হয়ে থাকে, কোন পথ, নিজের মাটি এবং মায়ের পথ, অর্থাৎ নিজের জন্মভূমির পথ, নিজের শিকড়ের পথ, এই পথ যদি ভুলও হয়ে থাকে, তাও আমি এখানে থাকতে চাই। আমি কোনো অলকায় চাই না, আমি কোনো প্রাচুর্যতা চাই না, কারণ আমি আমার মাটিকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। ঝিঙে ফুল উত্তর দিচ্ছে কোথায়, ঝিঙে ফুল এই 4 লাইনের মাধ্যমে উত্তর দিচ্ছে, এবং লাস্টে হচ্ছে সেই প্রথম লাইনের মধ্যে ঝিঙে ফুল ঝিঙে ফুল, এই লাইনটা 2 বার উচ্চারণ করা লাগে, কারণ ডাবল দাড়ি আছে। ডাবল দাড়ি মানে হচ্ছে ওই লাইনটা, ওই স্পেসিফিক লাইনটা 2 বার উচ্চারণ করা লাগে। ওকে, এরপর আমরা হচ্ছে এই কবিতা শেষ করলাম। এখন আমরা বলছিলাম যে আমাদের পাঠ পরিচিতি, আমাদের কবি পরিচিতি এবং হচ্ছে আমাদের শব্দার্থ টিকা আমরা একদম লাস্টে পড়বো। আসলে দেখি একদম লাস্টে পড়ার ট্রাই করি। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধ ছিল অনেক। অর্থাৎ তাকে আমরা সাধারণত বিদ্রোহী কবি হিসেবে চিনি। তোমরা কি জানো তিনি কিন্তু প্রেমের কবি, তিনি প্রাকৃতিক কবি, সৌন্দর্যের কবি, সৌন্দর্যের পূজারী। অনেক ক্ষেত্রে তাকে পল্লী কবি বললেও ভুল হবে না, কিন্তু পল্লী কবির স্বীকৃতি জসীমউদ্দিনের আলাদাভাবে আছে, তাই তাকে আমরা বলতেছি না। অর্থাৎ তিনি রোমান্টিক উপন্যাস থেকে শুরু করে
প্রাকৃতিক কবিতা থেকে শুরু করে সকল শাখায় নিজের অবস্থান জানান দিয়েছিলেন। তাই এই ক্ষেত্রে বিদ্রোহী কবি হিসেবে জানলেও তাকে আমরা এই জায়গায় প্রাকৃতিক কবি হিসেবে দেখতে পাই, কারণ তার রয়েছে প্রকৃতির প্রতি ভালোবাসা, তার রয়েছে ভিতরে অগাধ স্বদেশ প্রেম। ওকে, ঝিঙে ফুল কবিতায় কবির এই প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়। আমাদের অতি পরিচিত ঝিঙে ফুলকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটি লিখেছেন। পৌষের বেলা শেষে, অর্থাৎ আমরা একটা লাইন পাই কিন্তু, পৌষের বেলা শেষে সবুজ পাতার এদেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপর ফুটে আছে। অর্থাৎ তাকে দেখতে সরাসরি জাফরানের মতো না লাগলেও কবি চিন্তা করছেন বা উপমার দ্বারা বোঝাচ্ছেন যে তাকে ওই রকম সুন্দর লাগে কোথায়, পৌষের একদম বেলা শেষে, অর্থাৎ আলো নিভে নিভে এরকম একটা সময়। তাকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য প্রজাপতি ডাকছে, তাকে বোটা ছিঁড়ে চলে যাওয়ার জন্য আকাশে যে তারা আছে সেই তারা ডাকছে। আকাশে চলে যাওয়ার জন্য তারা ডাকলেও ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকবে। অর্থাৎ তার মূল উদ্দেশ্য কি? তার মূল উদ্দেশ্য হচ্ছে শিকড়কে আঁকড়ে ধরে বেঁচে থাকা, তার মূল উদ্দেশ্য হচ্ছে অন্যত্র চলে যে না যাওয়া। অর্থাৎ এই দ্বারা আলটিমেটলি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে এই জায়গায় স্বদেশ প্রেম বা হচ্ছে কি দেশকে আগে ভালোবাসতে হবে, দেশের শিকড়কে ভালোবাসতে হবে। এটা যদি সেরকম প্রাচুর্যতা বা হচ্ছে মোহতে নাও থাকে, তাও সেটাকে ভালোবাসতে হবে। ওকে, এই কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা একটি ঝিঙে ফুলকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে। অর্থাৎ একটা ঝিঙে ফুলকে নিয়ে যে একটা কবিতা লেখা যায়, সেটা বোধ হয় কবি কাজী নজরুল ইসলাম ছাড়া অন্য কারো মন দিয়ে বা অন্য কারো মুখ দিয়ে বা অন্য কারো লেখনীতে প্রকাশ করা বা বোঝা হয়তো সম্ভবপর হতো না, তাই না? ওকে, এরপর কবি পরিচিতি। আমাদের সব কবি পরিচিতি মনে রাখা লাগে না, আমাদের হাতে গোনা কয়েকটা কবি পরিচিতি মনে রাখা লাগে, এবং তার মধ্যে হচ্ছে এটা একটা। কি কি ভাই হাতে গোনা? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, জসিমউদ্দিন, সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এরকম হাতে গোনা 5 থেকে 6টা। আচ্ছা, ওনার জন্ম এবং মৃত্যু সবার আগে আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? ওনার জন্মসাল, ওনার মৃত্যুসাল। উনি 1899 খ্রিস্টাব্দের 24শে মে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, এটা কিন্তু পুরোটা তোমাকে মুখস্থ রাখা লাগবে, চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবং উনি মৃত্যুবরণ করেন কবে? উনি মৃত্যুবরণ করেন হচ্ছে তোমার 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। অর্থাৎ উনি আমাদের মুক্তিযুদ্ধের 5 বছর পর মৃত্যুবরণ করেন, এইভাবে মনে রাখবা, ঠিক আছে? 29শে আগস্ট। এই পুরো বিষয়টা তোমাকে এই দুইটা লাইন মাস্ট মনে রাখা লাগবে। কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকাতে মৃত্যুবরণ করেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা চুরুলিয়া আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করলেও উনি মৃত্যুবরণ করেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের এই মাটিতে, আমাদের বাংলার মাটিতে। এককালে উনি রুটির দোকানে 5 টাকা প্রতি মাস বেতনে চাকরি করেছিলেন। এছাড়াও যোগ দিয়েছিলেন লেটোর দলে। এছাড়াও প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ওনাকে আমরা সৈনিকের ভূমিকাও দেখতে পাই। এরকম নানান রকমের গুণী মানুষ ছিলেন এবং প্রচণ্ড অর্থ সংকটে ভুগেছিলেন আমাদের এই, তারা প্রচণ্ড অর্থ সংকটে ভুগেছিলেন আমাদের এই গুণী কবি, আমাদের এই খ্যাতিমান কবি। আর কথা হচ্ছে ভাই, প্রচণ্ড অর্থ সংকটে ভুগছেন এটা আপনি কিভাবে জানেন বলেন তো? কারণ হচ্ছে ওনার একটা বই উনি লিখেছিলেন, ওনার সন্তানের খুব অসুস্থ, ওনার সন্তান মারা যাবে এরকম একটা অবস্থা, ওনার সন্তান মারা গেছেও। মারা যাওয়ার পর সন্তানের কাফনের কাপড় কেনার জন্য বা হচ্ছে মৃত্যু হলে কি মৃত ব্যক্তি সৎকার করার জন্য একটা নির্দিষ্ট খরচ আছে, তাই না? সরি, এই যে নির্দিষ্ট খরচটা আছে, সেই নির্দিষ্ট খরচটা দেওয়ার মতো টাকা ওনার কাছে ছিল না। উনি একটা প্রকাশকের কাছে গেছেন যে আপনার থেকে আমি বেশ কিছু টাকা পাই, আপনি প্রকাশক মানুষ, আমাকে কিছু টাকা ধার দেন আপনি, বা হচ্ছে সেই টাকা থেকে আমাকে কিছু টাকা দেন। প্রকাশক বললেন আপনাকে আমি টাকা দিব আপনি যদি আমার জন্য একটি কবিতা লিখে যান। সেই জায়গায় বসে প্রকাশকের জন্য উনি একটা কবিতা লিখছিল। সেই রকম দুঃখ, অর্থাৎ তুমি চিন্তা করো যে তোমার সন্তান মারা গেছে, কিন্তু তোমার প্রকাশক তোমাকে বলতেছে তুমি একটা কবিতা লেখো আমার জন্য। কতটা দুঃখের, অর্থাৎ কতটা অর্থ সংকটে উনি ভুগছিল, এই পুরো বিবরণ এখানে আমরা পাই। ছেলেবেলায় লেটোর দলে যোগদান করেন, অর্থাৎ গানের দল। রুটির দোকানে চাকরি করেন, রুটির দোকানের কারিগর, মাসে 5 টাকার বিনিময়। যুদ্ধে সৈনিক হিসেবে বা সেনাবাহিনীর হাবিলদার হিসেবে অংশগ্রহণ করেন। ব্রিটিশদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে কারাবরণও করেছেন। মজার ব্যাপার হচ্ছে কারাবরণ করার পরেও উনি কবিতা লিখেছিলেন সেই কারাগারে বসেই। বিদ্রোহী কবিতা নামে একটা কবিতা ছিল, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই ওই শিখর হিমাদ্রির। হ্যাঁ, এই কবিতাটা তোমরা ইউটিউবে সার্চ দিলেও পাবা, আবৃত্তিটা শুনো। হ্যাঁ,
বিস্ময়কর তার প্রতিভা, কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত ইত্যাদি রচনার মাধ্যমে তিনি যে জগৎ তিনি তৈরি করেছেন তা অভিনব। এখন কথা হচ্ছে ভাই, এই যে বিস্ময়কর প্রতিভা, এটা কি সব ক্ষেত্রে উনি রচনা করেছেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম মহাকাব্য ব্যতীত সাহিত্যের সকল ধারায় নিজের অবদান রাখছিলেন। অর্থাৎ ভাই, সাহিত্যের সকল ধারায় কিভাবে অবদান রাখছেন? কাহিনী হচ্ছে, সাহিত্যের যে নাটক, কবিতা, উপন্যাস, গল্প, ছোট গল্প, সব ক্ষেত্রে দেখবা এই দুইজনের অবদান আছে। দুইজনের কেউই মহাকাব্য রচনা করেন নাই। ওকে, এছাড়াও তোমার ছোটদের জন্য লেখা কাব্যগ্রন্থ হচ্ছে ঝিঙে ফুল, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি। এছাড়াও নাটক হচ্ছে পুতুলের বিয়ে। এই বিষয়গুলো একবার দেখে যাবা। এছাড়াও আমাদের যে রণসঙ্গীত আছে, সেই রণসঙ্গীত হচ্ছে চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, চল রে চল রে চল। এই রণসঙ্গীতও কিন্তু ওনার হাতেই রচনা করা। আচ্ছা, রণসঙ্গীত যদি কাজী নজরুল ইসলাম লেখেন, বলো তো জাতীয় সঙ্গীত কে লিখেছেন? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এরপর ঝিঙে ফুল হচ্ছে ঝিঙে সবজির ফুল, ফিরোজিয়া মানে ফিরোজ রং, যেটা হচ্ছে ফিরোজা রং, সেটা তো বুঝতেই পারছো, আমি তোমাদের কবিতা বলার সময় ব্যাখ্যা করছিলাম। গুল্মপর্ণে মানে হচ্ছে ঝোপঝাড়ে ও পাতায়, অর্থাৎ গুল্মপর্ণ, গুল্ম আকৃতির যে পাতা, লতা পাতা আছে সেইগুলা। লতিকার কর্ণ মানে হচ্ছে লতার কানে, বা লতা পাতা বলি না, লতার কানে। হিয়া মানে হচ্ছে হৃদয়। তোমাদের বলে রাখা ভালো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের এমসিকিউ এবং সৃজনশীলের ক মার্ক, অথবা হচ্ছে এমসিকিউর জন্য 100 টাইমস ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হিয়া মানে হচ্ছে হৃদয়। সাঝে মানে হচ্ছে সন্ধ্যায়। পৌষের মানে হচ্ছে তোমার পৌষ মাসের। পুরি মানে পরিধান করা। জাফরানি মানে জাফরান রঙের। মাচান মানে মাচা বা পাটাতন। আলু থালু মানে এলোমেলো। এইটাও তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ভাই কিভাবে বুঝেন ইম্পর্টেন্ট? কারণ বা দেখো, বাকিগুলা, এই যে বাকি শব্দার্থগুলো আছে, সেগুলো তোমরা মোটামুটিভাবে অর্থ দেখলে বা হচ্ছে তোমার শব্দের অর্থ চাইলে তুমি পারবা। কিন্তু হিয়া মানে হৃদয় আর আলু থালু মানে যে এই কি এলোমেলো, এইটা ভাই যায় না, একসাথে যায় না। হ্যাঁ, দুইটা যে ম্যাচ করতেছে না। এবং এই কারণে বলা হচ্ছে কি, এই দুইটার মধ্যে তোমার সৃজনশীলের ক মার্ক এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মশগুল মানে হচ্ছে বিভোর বা মগ্ন থাকা। অকুল মানে হচ্ছে যার কোনো কুল কিনারা নাই। অলকা মানে হচ্ছে তোমার কি স্বর্গর নাম, বা হচ্ছে কি হিন্দু ধর্মের যে দেবী আছে, কিসের দেবী? বা প্রাচুর্য। আমি তোমাকে বলছিলাম, হ্যাঁ, আমরা একটু কবিতার মধ্যে ব্যাক যাই, যদি আমরা একটু কবিতার মধ্যে দেখার চেষ্টা করি। এই যে দেখো, এই অলকায় দ্বারা প্রাচুর্যতা বোঝাইছিলাম। এই প্রাচুর্যতা বলার একটা কারণ ছিল হচ্ছে, স্বর্গের মধ্যে যে অর্থের দেবী আছে বা প্রাচুর্যতার দেবী আছে, তার একটা অপর নাম হচ্ছে এই অলকায়। ওকে, যে যত বেশি স্বর্গই থাকুক না কেন, যত বেশি প্রাচুর্যতা বা টাকা পয়সা থাকুক না কেন, আমি আমার এই মাটি মাকে কখনো ভুলবো না। ওকে, এরপর আমাদের কর্ম অনুশীলন একটা পাবো। সেই কর্ম অনুশীলনটা কি? সেই কর্ম অনুশীলনটা হচ্ছে 15টি ফুলের নাম লিখতে হবে। 15টি ফুল কি? গোলাপ ফুল হইতে পারে, জবা ফুল হইতে পারে, তারপর জারবেলা হইতে পারে, রজনীগন্ধা হইতে পারে, হ্যাঁ, জিপসি ফুল হইতে পারে। এরকম 15টা ফুলের নাম লিখবা। সেই ফুলের রং, আকৃতি, পাপড়ি, গন্ধ ইত্যাদি সম্পর্কে তথ্য দিবা। অর্থাৎ ঝিঙে ফুলও একটা ফুল হইতে পারে কিন্তু, অর্থাৎ সেগুলো সম্পর্কে তথ্য তুমি ইন্টারনেটে ঘাটলেই পাওয়া যাবা। এই বিষয়টা তোমরা নিজেরা সম্পন্ন করবা। ওকে, এরপর আসো অনুশীলনী। অনুশীলনের প্রথমে আমরা পাই হচ্ছে এমসিকিউ। কি কি এমসিকিউ পাই দেখি আমরা। ঝিঙে ফুল কি রঙে ফুটেছে? ঝিঙে ফুল কি রঙে ফুটেছে বলো তো? ফিরোজা রঙে বা ফিরোজিয়া। হ্যাঁ, এই জায়গায় ফিরোজা রং কোথায়? এই যে ফিরোজিয়া। এরপর হচ্ছে ঝিঙে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? বলতো কোন মনোভাব প্রকাশ পেয়েছে? দেশের প্রতি ভালোবাসা? হ্যাঁ, অবশ্যই দেশের প্রতি ভালোবাসা, এটা একটা উত্তর হইতে পারে। মায়ের প্রতি ভালোবাসা? ওরকম ভাবে না। মাতৃভাষার প্রতি ভালোবাসা? না, ওরকম ভাবে না। প্রকৃতির প্রতি ভালোবাসা? হ্যাঁ, এটাও হইতে পারে। তাহলে ভাই দুইটা উত্তর কারেক্ট হলে কিভাবে কি? দুইটার মধ্যে কোনটা বেশি কারেক্ট? দেশের প্রতি ভালোবাসা তো অবশ্যই, কিন্তু তার চেয়ে বেশি কারেক্ট লাগে হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা, কারণ প্রকৃতিকে উদ্দেশ্য করেই এই কবিতাটা লেখা। তাই হচ্ছে সঠিক উত্তর ঘ মার্ক, বা প্রকৃতির প্রতি ভালোবাসা। ওকে, এরপর ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছেন? ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য প্রজাপতি এবং হচ্ছে আসমানের তারারা তোমার কি আবেদন জানিয়েছেন বা আহ্বান জানিয়েছেন। এটার উচ্চারণ কি আহ্বান না, কিন্তু এটার উচ্চারণ কেউ আহ্বান করিও না, ঠিক আছে? আমার অনেক স্টুডেন্ট বা হচ্ছে অনেক ভাই আপুরা এই ভুলটা করে। এটার উচ্চারণ হচ্ছে আহ্বান। আমি তোমাদেরকে একটু উচ্চারণটা শিখাই দিচ্ছি। আহ্বান, এটার উচ্চারণ কি? আহ্বান, আহ্বান না। ওকে, তাহলে কাকে আমরা কি বলছিলাম? প্রজাপতি এবং আকাশের তারা।
প্রজাপতি, পাখি, মেঘ, রোদ। মেঘ হচ্ছে কি আকাশের তারা? না, মেঘ আর আকাশের তারা সেম না, তাহলে বাকিগুলো তো উত্তর হইতেই পারে না, তাহলে সঠিক উত্তর প্রজাপতি। ওকে, এরপর উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা পড়ে আসো। আবু বকর বহুদিন ধরে শহরে বাস করছেন, গ্রামে জন্ম হলো, গ্রামের সেই চমৎকার দৃশ্য আর তিনি দেখতে পান না। সর্ষে ফুলের হলুদ বনে প্রজাপতির লুটোপুটি যে কত মনোরম তা দেখার জন্য আবু বকর এবার গ্রামের বাড়িতে যাবে, সে অনেক মজা করবে। অর্থাৎ প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি প্রেমকে বা টানকে বোঝানো হচ্ছে। আবু বকরের গ্রামে যাওয়ার আগ্রহ ঝিঙে ফুল কবিতার কোন চরণে ফুটে উঠেছে? আসলে চরণগুলো দেখি। চলে আয় এ অকুলে, না এটা হবে না। পৌষের বেলা শেষে, এটাও হবে না। মরা মাচানের দেশ, না এটাও হবে না। ভালোবাসি মাটিমায়। অর্থাৎ এই জায়গার মধ্যে যেমন শিকড়কে ভালোবাসার কথা বলা হচ্ছে, তেমনইভাবে ভালোবাসি মাটি মায়ের মধ্যেও এই শিকড়ের কথা বলা হচ্ছে, যেটা ঝিঙে ফুল এই উক্তিটা করছিল। ওকে, এরপর সেম উদ্দীপক। এই উদ্দীপকের মধ্যে কি বলা হয়েছে? ঝিঙে ফুল কবিতার সাথে তুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে, কি কি তুলনীয় বিষয়? প্রকৃতির প্রতি ভালোবাসা। হ্যাঁ, এখানে প্রকৃতির প্রতি ভালোবাসা আছে, কারণ হচ্ছে কি গ্রামের হলুদ বন এবং প্রজাপতি সেটা তার কাছে মনোরম লাগে। সৌন্দর্য প্রেম, হ্যাঁ এই জায়গার মধ্যেও তোমার কি সৌন্দর্য প্রেম এনার আছে। দেশের প্রতি অনুরাগ, অবশ্যই বহুদিন ধরে শহরে বসবাস করছে, কিন্তু সে হচ্ছে কি গ্রামে যেতে চান, অর্থাৎ দেশের প্রতি তার একটা অনুরাগ আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। এরপর আমরা সৃজনশীল প্রশ্ন পাই বা সিকিউ পাই। আসলে সিকিউ এর মধ্যে কি, প্রথমে আমরা ক এবং খ মার্ক সলভ করবো, তারপর উদ্দীপক পড়ার পর গ এবং ঘ মান। ক মার্কে কি? হিয়া অর্থ কি? হিয়া অর্থ হচ্ছে হৃদয়। হিয়া অর্থ কি? হিয়া অর্থ হৃদয়, যেটা আমি তোমাদেরকে একদম দাগায় দিছিলাম যে ভাই এটা তোমার ক মার্কে বা এমসিকিউতে আসবে। এই যে দেখো চলে আসছে। চাইনা ও অলকায়, এ দ্বারা কি বোঝানো হচ্ছে? চাইনা ও অলকায় দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি আমাকে যতই প্রাচুর্যতা দাও না কেন, স্বর্গের স্থানে রাখো না কেন, অলকায় শব্দের অর্থ হচ্ছে স্বর্গ আর কি, সেই স্বর্গের মানে আক্ষরিক অর্থ হচ্ছে শব্দ স্বর্গ, স্বর্গের মধ্যে রাখো না কেন, আমি সেখানে যাব না। আমি থাকবো কোথায়? আমি আমার মা ও মাটির কাছাকাছি থাকবো, আমি যেখানে শান্তি পাই সেখানে থাকবো, আমি আমার শিকড়কে আঁকড়ে ধরে থাকবো, যেটা ঝিঙে ফুল আসমানের তারা এবং প্রজাপতিকে উদ্দেশ্য করে বলেছিলেন। ওকে, তাহলে এরকমভাবে লিখতে পারলে 1, 1, 2, 2 তুমি পেয়ে যাবা। এরপর আসো উদ্দীপকটা পড়ি। আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল, লেখাপড়ায় সে ভালো, ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশে কোলাহলপূর্ণ ঢাকায় যেতে চায় না। তাহলে মামার সাথে কার সাদৃশ্য দেখতে পাই আমরা? প্রজাপতি এবং হচ্ছে কার? আকাশের তারা বা আসমানের তারা। আর ফয়সালের সাথে কার দেখতে পাই আমরা? ফয়সালের সাথে ঝিঙে ফুলের সাদৃশ্য আমরা দেখতে পাই, ঝিঙে ফুলের সাদৃশ্য দেখতে পাই। ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত? যে বলছিলাম সৃজনশীল কিন্তু এখান থেকে আসবে, কারণ তুমি বলবা যে ঝিঙে ফুলকে প্রজাপতি ডাকছে যে আসো আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, কিন্তু ঝিঙে ফুল যায় না। তেমনইভাবে এই জায়গায় ফয়সালের মামাও তাকে গ্রাম ছেড়ে ঢাকায় আসতে বলছে, সে যাবে না, সেও যেতে চায়নি। তেমনইভাবে এই জন্য বলা যায় কি আমার ফয়সালের মামার চাওয়ার সাথে ঝিঙে ফুলের প্রজাপতি ডাকের সাথে সম্পর্ক রয়েছে। এরপর ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রের গাথা। হ্যাঁ অবশ্যই উক্তিটি যথার্থ। তুমি প্রথম লাইনে লিখবা ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রের গাথা, উক্তিটি যথার্থ। তারপরে উল্লেখ করবা যে ফয়সালের মামা তাকে ডাকলেও সে যায়নি, তেমনইভাবে আমরা ঝিঙে ফুল কবিতার মধ্যে ঝিঙে ফুলকে প্রজাপতি এবং আসমানের তারা ডাকলেও যায়নি। হ্যাঁ, এবং এইভাবে লিখে একদম লাস্ট পর্যন্ত এসে বলবা যে ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা এইসব কারণে বলা যায়, কারণ তারা হচ্ছে কি শিকড়কে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, এবং এই জন্য তাদের ইচ্ছা হচ্ছে একই সূত্রে গাথা, এবং উক্তিটি যথার্থ। এবং আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো পদ্যে গদ্যে কিংবা পরবর্তী কোনো কি বলে এটাকে অধ্যায়ে কিংবা পরবর্তী কোনো বিষয়। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।